আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান নিয়ে। আজকে আমাদের আলোচনা মূলত হচ্ছে প্রথম অধ্যায় অর্থাৎ আমাদের পরিবেশের যে অনুশীলনী যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো নিয়ে মূলত আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর এই বিজ্ঞানের ধারাবাহিক ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে দেখো এখানে আমাদের এক নম্বর কি বলতেছে যে সঠিক উত্তরে কি করো, টিক চিহ্ন দাও। যেমন শক্তির মূল উৎস কি? আমরা জানি সকল শক্তির মূল উৎস হচ্ছে কি? সূর্য। অর্থাৎ সবকিছুই উদ্ভিদ এবং প্রাণী উভয়ই হচ্ছে শক্তির জন্য কার উপর নির্ভরশীল? এই সূর্যের উপর নির্ভরশীল। এবার দুই নম্বরটা কি বলতেছে দেখো, যে কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? তার মানে কি প্রাণী উদ্ভিদের উপর নির্ভর করে শুধুমাত্র খাদ্যের জন্য। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে এখানে দেখো আমাদের একটা খাদ্য শৃঙ্খল আছে, যে নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? তার মানে আমাকে প্রথমত আমরা কি দেখছি খাদ্য শৃঙ্খলে, এই যে প্রথমত ঘাস থাকবে, ঘাস কে খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িং কে খায় ব্যাং, ব্যাং কে খায় সাপ। তার মানে কি আমাদের রাইট হবে কোনটা? ঘ নম্বর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমাকে দুই নম্বরে কি বলতেছে দেখো, যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, অর্থাৎ এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং তার কি করতে হবে? উত্তরগুলো লিখতে হবে। তো চলো আমরা এইবার এই চারটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখি যে আসলে কি হতে পারে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটাই কি ছিল, যে খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? তার মানে আমরা উত্তর কি বলতে পারি, যে খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য নিম্নরূপ। যেমন খাদ্যজাল হলো কোনো বাস্তু সংস্থানের একাধিক খাদ্য শৃঙ্খলের একত্রিত রূপ। অন্যদিকে খাদ্য শৃঙ্খল হলো বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক একটা হচ্ছে কি প্রক্রিয়া। এবার দেখো দুই নম্বরে কি বলতেছে, যে উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। তার মানে উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর কি করে? নির্ভরশীল। এবার দেখো তিন নম্বর প্রশ্ন কি বলতেছিল, যে মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর কি করো উদাহরণ দাও। তাহলে মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ হলো, যেমন হচ্ছে বায়ু, পানি আর হচ্ছে কি মাটি। এইবার চার নম্বর আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটা ছিল কি, যে পরাগায়ন কি? তাহলে পরাগায়ন হলো উদ্ভিদের বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণু স্থানান্তর প্রক্রিয়াকেই আমরা কি বলবো? পরাগায়ন। তাহলে আশা করি তোমরা এই চারটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। এইবার আমাদের তিন নম্বরে দেখো এখানে পাঁচটা কি দেওয়া আছে? বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে। তাহলে এই আমরা পাঁচটা এই বর্ণনামূলক প্রশ্ন আমরা এখন কি করব? উত্তর দেখব। তাহলে আমাদের বর্ণনামূলক প্রশ্ন উত্তর, তাহলে এখানে আমাদের প্রথম প্রশ্নেই আছে কি, যে খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ঈগল একই রকম তা কি করো? ব্যাখ্যা করো। তাহলে যে খাদ্য শৃঙ্খলের সাপ এবং ঈগল উভয়ই উপরের স্তরের খাদ্য, অর্থাৎ এরা একদম উপরের স্তরের খাদ্য, নিচে অনেক কি আছে? তোমার হচ্ছে স্তর আছে। যেমন সাপ খাদ্য হিসাবে নিচের স্তরের প্রাণী, যেমন ব্যাঙ কাকে কাকে খাবে? এই যে ব্যাঙকে খাবে, ইঁদুর খাবে, ঘাস ফড়িং খাবে ইত্যাদি খাবে। তাহলে সাপ কাকে কাকে খায়? ব্যাঙকে খায়, ইঁদুরকে খায় আর হচ্ছে কাকে? ঘাস ফড়িংকে খায়। একইভাবে ঈগলও এর নিচের স্তরের প্রাণী, যেমন হচ্ছে সাপ, ইঁদুর, ঘাস ফড়িং, ব্যাঙ ইত্যাদি এদেরকে খাবে। তাহলে সাপ ও ঈগল উভয়ই মূলত হচ্ছে মাংসাশী, অর্থাৎ এরা সবাই কি মাংস প্রিয়। তাই এরা কেউ উৎপাদককে কি করে না? খায় না। অর্থাৎ খাদ্য শৃঙ্খলে খাদ্য এবং খাদকের সম্পর্কে দিক থেকে সাপ এবং ঈগল এরা কি প্রায় একই রকম। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার দুই নম্বর প্রশ্ন আমাদের কি বলতেছে দেখো তো, যে নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে কি আছে? ঈগল আছে, সূর্য আছে, তারপরে ঘাস আছে, পোকামাকড় আছে, সাপ আছে আর ব্যাঙ আছে। তাহলে ঈগল, সূর্য, আমরা উত্তরে কি বলতে পারি, যে ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ এই শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম হলো। তার মানে কি প্রথমত সূর্য থেকে আমার শক্তি কোথায় যায়? এই ঘাসের মধ্যে যাবে। এবার ঘাস থেকে ঘাসকে কে খাবে? পোকামাকড় খাবে। পোকামাকড়কে কে খায়? ব্যাঙ খায়। ব্যাঙকে আবার কে খাবে? সাপ খাবে। সাপকে আবার কে খাবে? ঈগলকে খাবে। তার মানে এটা হবে আমাদের সঠিক ক্রম। তাহলে এবার ব্যাখ্যা করতে বলছে যে কেন এটা আসলে হয়। আমরা জানি যে সূর্য মূলত হচ্ছে সকল শক্তির উৎস। হ্যাঁ, অবশ্যই। ঘাস
সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই কি করতে পারে, তৈরি করতে পারে। পোকামাকড় এই ঘাস খেয়ে আবার কি করে, বেঁচে থাকে। আবার ব্যাঙ হচ্ছে পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে, একইভাবে সাপ ব্যাঙকে খায়, আবার ঈগল হচ্ছে সাপকে খায়। তাহলে এইভাবে মূলত এই খাদ্য শৃঙ্খলের শক্তি কি হতে থাকে, প্রবাহিত হতে থাকে। এইবার 3 নম্বরে দেখো আমাদেরকে কি বলতেছে এখানে, যে জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা কি করো, ব্যাখ্যা করো। তাহলে বেঁচে থাকার জন্য জীব বিভিন্নভাবে বায়ুর উপর কি নির্ভরশীল। যেমন 1 নম্বরে বলতে পারি যে জীব বেঁচে থাকার জন্য বায়ু অপরিহার্য একটি হচ্ছে কি উপাদান। তারপর 2 নম্বরে কি বলতে পারি যে মানুষ সহ সকল প্রাণী শ্বাসকার্যের জন্য বায়ু থেকে কি করে, অক্সিজেন গ্রহণ করে মূলত বেঁচে থাকে। 3 নম্বরে বলতে পারি যে উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে কি থাকে, বেঁচে থাকে। তাহলে এইভাবেই মূলত জীব বেঁচে থাকার জন্য বায়ুর উপর কি নির্ভরশীল। এইবার দেখো 4 নম্বর প্রশ্ন আমাদের কি ছিল, যে উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা কি করো, ব্যাখ্যা করো। তাহলে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজে ছড়িয়ে পড়াই হলো মূলত হচ্ছে কি বীজের বিস্তরণ। তাহলে নিম্নলিখিত কারণেই উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ গুরুত্বপূর্ণ। কি কি কারণ হতে পারে, যে নতুন নতুন কি সৃষ্টি করা যায়, নতুন নতুন উদ্ভিদের আবাস গড়ে তুলতে, তারপর হচ্ছে উদ্ভিদের পুষ্টি প্রবাহ অব্যাহত রাখতে, তারপরে মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্যের প্রয়োজনে। 4 নম্বরে বলতে পারি যে পশু পাখির আশ্রয়স্থলের জন্য। আর 5 নম্বরে বলতে পারি কি, যে জীব বৈচিত্র্যের ভারসাম্য রক্ষার জন্য। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার 5 নম্বরে আমাদের লাস্ট যে কোশ্চেনটা ছিল কি ছিল বলতো, যে তোমার ঘরের ভিতরে রাখা গাছটি মারা যাচ্ছে। তাহলে তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল, কেন? তাহলে এই যে গাছের খাদ্য তৈরির জন্য আলো অপরিহার্য। তাহলে আলো না পেয়ে গাছটি খাদ্য তৈরি করতে পারবে না, ফলে খাদ্যের অভাবে গাছ কি হয়ে যাবে, মারা যাবে। তাহলে আমার ঘরের ভিতরে রাখা গাছটিও আলোর অভাবে খাদ্য তৈরি করতে না পেরে সে কি হচ্ছিল, মারা যাচ্ছিল। এই অবস্থায় গাছটিকে জানালার পাশে রাখলে তার সূর্যের আলো পাবে, এবং এই আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে গাছটি আবার সতেজ হয়ে উঠবে। এই কারণে আমার বন্ধুরা আমাকে গাছটিকে কোথায়, জানালার পাশে রাখার পরামর্শ দিল। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে এই বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর। তাহলে আমি পরবর্তী ভিডিওতে মূলত দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করবো। তাহলে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।